ঈশিতা মায়ের ডাক শুনে দৌড়ে নিচে এলো। বাবার এই অবস্থা দেখে আঁতকে উঠল সে। ফ্যান বাড়িয়ে দিল, পানি এনে বাবাকে খাওয়ালো। ঈশিতার বাবা উঠে বসে মৃদু আওয়াজে বলল, কিছু হয়নি আমার, গরমে মাথাটা ঘুরে উঠল শুধু, চিন্তিত হবার কিচ্ছু নেই। ঈশিতার মা আর ঈশিতা কোনো কথা না শুনে ধরাধরি করে রুমে নিয়ে শুয়ে দিল। রাতে ঈশিতা তার বাবার রুমে গিয়ে দেখল তার বাবা ইজি চেয়ারে বসে বাহিরে তাকিয়ে আছে। সে বাবার মায়ের কাছে গিয়ে বসল। বাবা? ঈশিতার বাবা চকিতে তাকালেন। কি রে তুই এখনো ঘুমাসনি? বাবা, আমি জানি তুমি কিছু একটা নিয়ে অনেক টেনশনে আছো, তোমার চোখ মুখ দেখেই বোঝা আছে। আর সেই কারণে তোমার আজ শরীর খারাপ করলো। কি কারণে এত টেনশনে আছো তুমি? কি নিয়ে এত চিন্তা করছো আমাকে বলো না বাবা। ঈশিতার বাবা একবার বিরস মুখে তাকালেন, অবসাদগ্রস্ত সুরে বললেন, আজ জেহেরের সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। কি এমন জরুরি কথা? বিয়ে নিয়ে। বাবা, তুমি প্লিজ আমাকে সবটা পরিষ্কার করে বলো। ঈশিতার বাবা চিন্তিত বদনে একবার বাহিরে তাকালেন, সেখানে দৃষ্টি রেখেই শুরু থেকে বলতে লাগলেন, আমি একটু আগে জেহেরের সাথে দেখা করতে গিয়েছিলাম। হোটেলে বসেছিলাম আমরা। জেহেরকে আমি তখন জরুরি একটা কথা বলার জন্য ডেকেছিলাম। বলেছিলাম তোর সাথে এই বিয়েটা ভেঙে দিতে। কি? জেহের কি বলেছিল? আর তুমি তো এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি ছিলে। সেই খুশির থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল কারো কাছে কথা রাখার দায়বদ্ধতা। কি কথা? বলছি, জেহেরকে যখন বলেছি এই বিয়েটা ভাঙতে, তখন জেহের কি রাগটাই না দেখালো। এই প্রথম ওকে এতটা রেগে যেতে দেখলাম। হোটেলের সব চেয়ার টেবিল ভাঙতে শুরু করলো আর খালি কি যেন বিড়বিড় করছিল। হোটেলের ম্যানেজার ওকে থামাতে গেলে এক গ্লাস ছুঁড়ে মারে জেহের। আমার কলার টেনে ধরে বলে, ঈশিতা অবাক হয়ে এতক্ষণ কথাগুলো শ্রবণ করছিল। শেষ পর্যন্ত তার বাবা জেহের আসল রূপ দেখে ফেলেছে তাহলে। তবে এটা ভেবে মেজাজ খারাপ হয়ে গেল যে জেহের তার বাবাকে মারার হুমকি দিয়েছে। আচ্ছা বাবা, তুমি বিয়েটা ভাঙতে চাইলে কেন? তোর সাথে অন্য একজনের বিয়ে ঠিক করেছিলাম অনেক আগে। জেহেরের সাথে বিয়ের কথা শুনে তখনই সেই বিষয়টা মাথা থেকেই চলে গিয়েছিল। হঠাৎই মাথায় আসলো ব্যাপারটা। তাই ভেবেছিলাম জেহেরের সাথে বিয়েটা ভেঙে ঠিক করা মানুষটার সাথেই বিয়ে দেব। যতই হোক আমি কথা দিয়েছিলাম, তো কথা না রাখতে পেরে নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়। কে সে? ঈশিতার বাবা উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, এখন আমি কি করবো রে ইতুমা? জেহেরের সাথে বিয়ে দিলে তো তোকে জেনে শুনে সিংহের গোয়ায় ঠেলে দেওয়া। চাইলেও কিছু করার নেই বাবা। এখন বিয়ে না করতে চাইলে উনি কোনো না কোনো অঘটন নিশ্চিত ঘটাবেন। আর কোনো অঘটন ঘটুক এটা আমি চাই না। ঈশিতা উঠে রুমে চলে গেল। রাগে তার শরীর রিরি করছে। গিয়ে ধূপ করে বিছানায় বসে পড়ল। আজ এই কারণে জেহের কোনো খোঁজ খবর নেয়নি তাহলে। না হলে তো মিনিটে মিনিটে খোঁজ না নিলে চলেই না তার। ঈশিতা কল করলো জেহেরের নাম্বারে। অনেকবার কল হওয়ার পরও জেহের রিসিভ করলো না। ঈশিতা মনে মনে রেগে বলল, এই শেষবার, আর কল করবো না তোকে, উজবুক কোথাকার। শেষবার কল করতেই ওপাশ থেকে যেবার কণ্ঠ শোনা গেল। হ্যালো ঈশিতা। যেবার কণ্ঠস্বর ভয় মিশ্রিত। জেহের তো কখনো তার মোবাইল অন্য কাউকেই দেয় না, তাহলে যেবা ফোন ধরলো কেন? আর এতটাই বা ভয় পেয়ে আছে কেন? এত কিছু না ভেবে ঈশিতা বলল, তোমার ভাই কোথায়? ওনাকে দাও। যেবা নিচু কণ্ঠে বলে, ঈশিতা, ভাইয়ের যেন কি হয়েছে। সন্ধ্যায় বাসায় আসার পর থেকেই রুমের সব কিছু তছনছ করা শুরু করেছে। আর বারবার বলছে যে আমার আর রোজের মাঝে আসবে তাকে আমি মেরে ফেলবো, ছাড়বো না ওনাকে, একদম মেরেই ফেলবো। আমি কিছুই বুঝতে পারছি না ঈশিতা, হঠাৎ কি হলো ভাইয়ের? মোবাইল অনেকক্ষণ ধরে বাজছিল, তাই আমি তুললাম। ঈশিতা তড়িঘড়ি করে ফোন কেটে দিল। এখন জেহেরের সাথে কথা বলা মোটেই সুবিধার না। তার চেয়ে বরং জেহের শান্ত হলে কাল দেখে নেওয়া যাবে। মোবাইলটা বেডসাইডের টেবিলের ওপর রেখে খাটে শটান হয়ে শুয়ে পড়ল সে। দুহাতে কপাল চেপে বলল, আমার কপালে এত ঝামেলা লেখা থাকে কেন? এই ঝামেলা শেষ কবে হবে? উফ, ভাল লাগে না। হ্যালো জিহাদ। মম বলো। ওপাশ থেকে জেসমিন চৌধুরী অস্থির হয়ে বললেন, জেহেরের কি যেন হয়েছে, সন্ধ্যা থেকে ভাঙচুর করছিল পুরো ঘরটায়। এখন মাথা চেপে বসে আছে আর জোরে জোরে চিৎকার করছে। জিহাদ বিরক্তি নিয়ে বলল, রেগে আছে তো তাই এমন করছে। তুমি তো জানোই মম, ভাই রেগে গেলে ঠিক থাকে না। আমার এমন কিছু মনে হয় না। মাথা চেপে চিৎকার করছে, মনে হচ্ছে ওর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে।
জেসমিন চৌধুরীর এই কথাটি শোনার পর জেহাদের টনক নড়ল যে জেহের গতকাল আর আজ জেহের ওষুধ নেয়নি। জেহেরকে তার অজান্তে ওষুধ দেওয়া হয়, বিধায় জেহের তার অসুস্থতার সম্পর্কে অবগত নয়। জিহাদ গাড়ি নিয়ে দ্রুত চলল চৌধুরী ম্যানশনে। কিছুক্ষণ বাদে জিহাদ পৌঁছে গেল বাড়িতে। জেহেরের রুমে দরজার সামনে জেবা আর পরিচারিকাগণ দাঁড়িয়ে আছে। ভেতরে আফজাল চৌধুরী আর জেসমিন চৌধুরী রয়েছে, তবে জেহেরের সামনে আসার সাহস পাচ্ছেন না। জেহেরকে এই অবস্থায় দেখে জেসমিন চৌধুরীর বুক ফেটে যাচ্ছে, নিঃশব্দে কাঁদছেন তিনি। জিহাদ গিয়ে জেসমিন চৌধুরী আর আফজাল চৌধুরীকে বেরিয়ে যেতে বলে, বাহিরের সকলকেও বেরিয়ে যেতে বলে। সকলে বেরিয়ে গেলে জিহাদ কিছুক্ষণ ভ্রুকুটি করে তাকিয়ে থাকে জেহেরের দিকে। জেহের মাথা চেপে ধরে বিড়বিড় করছে। জিহাদ গিয়ে জেহেরের সামনে দাঁড়ালো, জেহেরের মাথায় হাত দিয়ে বলল, ভাই, মাথা কি বেশি যন্ত্রণা করছে? জেহের বিরক্তি নিয়ে ঝটকা দিয়ে জিহাদের হাত সরিয়ে দিল। কিছুই বলছে না সে, তার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। মনে হচ্ছে ভেতরে কেউ জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। উফ, মাথাটা যদি কেটে ফেলা যেত। তার মাঝে জিহাদ অগোচরে জেহেরকে ইনজেকশন পুশ করে দিল। কিছুক্ষণ বাদে জেহের মাথা থেকে হাত নামালো। ব্যথা পুরোপুরি গায়েব, যেন হালকা লাগছে খুব। জিহাদ চিন্তিত কণ্ঠে বলল, মাথা ব্যথা কমেছে? জেহের চোখ বন্ধ থেকেই মাথা নাড়ালো। ইশারায় জিহাদকে ঘর ছেড়ে চলে যেতে বলল। জিহাদ চলে গেলে জেহের বিছানায় গা এলিয়ে দেয়। জিহাদ বাহিরে আসতে জেসমিন চৌধুরী তড়িঘড়ি করে আসলেন। কি হয়েছে জেহেরের? এখন ঠিক আছে তো? বল জিহাদ। জিহাদ এক পলক মায়ের দিকে তাকিয়ে মাথা দোলালো। কাল আর আজ ওষুধ দেওয়া হয়নি ভাইকে, আর আমিও ভুলে গেছিলাম। তার ইফেক্ট পড়েছিল, এখন ঘুমোচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল জেসমিন চৌধুরী। জেহেরের দরজার সামনে গিয়ে জেহেরকে একবার দেখে নিজ রুমে পা বাড়ালো। মায়ের ছলছল করা চোখ জিহাদের নজর এড়ালো না। জিহাদের চোখেও হঠাৎ করে অশ্রুকণা এসে ভিড় জমালো। নিচে পড়ার আগেই হাতে উল্টো পিঠ দ্বারা থামিয়ে দিল জিহাদ। খটখট শব্দের তীব্রতা বৃদ্ধি পাওয়াতে ইনশিতার কাঁচা ঘুম ভেঙে গেল। উঠে বসে আগে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল সে। ঘড়ির কাঁটায় চোখ পড়তেই ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা বাজে। একটু আগেই না সে ঘুমালো, আর এত তাড়াতাড়ি 12টা বেজেও গেল। অদ্ভুত ভাবনা জাল ছিঁড়ল দ্বিতীয়বার খটখটানির আওয়াজে। আগের চেয়ে শব্দটা বেশ জোরালো। শব্দটা বেলকনির দরজা থেকে আসছে। তার বেলকনিতে গ্রিল নেই, তাই সে বেলকনির দরজা আটকে ঘুমায়। এত রাতে কোনো চোর টোর আসেনি তো, আর আসলেই বা এত জোরে জোরে বাড়ি মারছে কেন? তার মধ্যে কারো গম্ভীর গলার ক্ষীণ আওয়াজ শোনা গেল। তাকে ডাকছে কেউ, কিন্তু কে? কৌতূহল দমাতে না পেরে পা দুটোকে না চাইতেও দরজার দিকে এগিয়ে নিল সে। খুব সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে ইনশিতার। ঘুম ঘুম ভাব নিয়েই অলসতা কাটাতে উঠে পড়ে সে। তবে ঘুমের রেশ এখনো কাটেনি। নিজেকে বেলকনির চেয়ারে বসা অবস্থায় দেখে অবাক হলো সে। নিমিষে মনে পড়ল গতকাল রাতের ঘটনা। কালকের ঘটনাটা মনে পড়তেই ইনশিতার সারা শরীর কাঁপন ধরে যায়। ঘটনাটা কি আদৌ সত্যি ছিল, নাকি শুধুই স্বপ্ন? স্বপ্ন হলে তো সে বেলকনিতে থাকতো না। তার মানে এটা সত্যি। আবারও মায়ের ডাক কানে ভেসে আসে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায় সে। তবে মাথায় রাতের ঘটনাটা ভন ভন করে ঘুরছে। হলুদের রাত। জেহেরের পরিবার কমিউনিটি সেন্টারে আগেই পৌঁছে গিয়েছে। চারিদিকে হই হুল্লোড়ে মজে আছে। আত্মীয়, অফিস কলিগ সকলকে ইনভাইট করেছেন আফজাল চৌধুরী। জেসমিন চৌধুরী আর জেবা হলুদের সব জিনিস ঠিক করতে ব্যস্ত। জিহাদ আর আফজাল চৌধুরী মেহমানদের যত্ন আত্মীতে ব্যস্ত। বেশ আয়োজন করেছে। চারিদিকে চোখ ধাঁধিয়ে দেওয়া ডেকোরেশন। টপ বিজনেসম্যানের বিয়ে বলে কথা। তবে এসব কিছুতেই জেহেরের ভ্রুক্ষেপ নেই। তার মন ভার হয়ে আছে। এত সব মানুষদের মাঝে তার মাথা ধরে গেছে। বিশ্রাম নিতে উপরের তলায় বুকিং করা তার রুমে গিয়ে বসলো। সে চিন্তা করছে তার রোজকে সকলের নজর থেকে কিভাবে বাঁচাবে। সকলের সামনে এনে রোজকে বসাবে। সকলের দৃষ্টি থাকবে তার রোজের দিকে। হলুদ ছোঁয়াতে গিয়ে তার রোজকে টাচ করবে। এই চিন্তায় তার মন ভার হয়ে আছে। সে এসব কিছুই চাইছিল না। ঘরোয়াভাবে বিয়ে করতে চেয়েছিল, যাতে তার রোজকে সকলে না দেখে। রোজকে দেখার অধিকার মাত্র তার, আর কারো না। আর এখানে সকলে তাকে দেখবে, এই কথাটা ভাবতেই তার মাথা গরম হয়ে যায়। মুখে হাত দিয়ে কপাল থেকে ঠোঁট পর্যন্ত মুছে নেয়। চিন্তায় মাথা ধরে যাচ্ছে। তারপর তার রুমের দরজার সামনে ঘুরঘুর করছে মেয়েরা, তাকে এক ঝলক দেখার জন্য। সকলে তার অস্বাভাবিকতা সম্পর্কে জানলেও জেহেরের সৌন্দর্য দেখার অদম্য ইচ্ছে ধামাচাপা দিতে পারে না। যতই হোক, জেহের তো সকল মেয়ের হার্টথ্রোব। জেহেরের ইচ্ছে করছে বাহিরে গিয়ে কারো মাথাটা ফাটিয়ে দিতে। এতে অন্তত মেয়েরা কাছে আসবে না। কিন্তু ইনশিতা আগেই বলে রেখেছে কোনো রকম গন্ডগোল যাতে সে না করে, আর সে কারণেই এত সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে।
অবশেষে ইনশিতারাও এসে পৌঁছালো। ইনশিতা আসছে শুনে জেহের দ্রুত গতিতে ছুটে চলে ইনশিতার কাছে, নিজে ইনশিতার হাত ধরে ভেতরে নিয়ে আসলো। এতে সকলে অবাক হলেও কিছু বলার সাহস পেল না, ইনশিতাও না। কয়েকজন মিটিমিটি হাসছে। হলুদ ছোঁয়ানোর সময় জেহের আর ইনশিতাকে পাশাপাশি বসানো হলো। যখন জেহেরকে হলুদ ছোঁয়াতে যাবে তখন সে চোখ মুখ কুঁচকে মুখ ফিরিয়ে নিল, বিরক্তি মাখা গলায় বলল, এইসব ডিসকাস্টিং জিনিস আমার মুখে লাগাবে না। এটা শোনার পর ইনশিতা অগোচরে জেহেরের হাত চেপে চোখ রাঙিয়ে দিল, ফিসফিসিয়ে বলল, আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমায় সকল নিয়ম মেনে চলবেন। ঘৃণা করলেও কিছু করার নেই, আপনি চুপচাপ বসে থাকুন, আর একটা কথাও নয়। জেহের মুখ গম্ভীর রেখে বসে থাকলো। জেসমিন চৌধুরী এসব দেখে হাসলেন। পাশে দাঁড়িয়ে থাকা আফজালকে বললেন, আমি বলছিলাম না ইনশিতাই আমাদের জেহেরকে ঠিক করতে পারবে। দেখো কি সুন্দর ইনশিতার সব কথা মানছে জেহের। আফজাল চৌধুরীও সায় জানালেন তাতে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করলেন ইনশিতাকে জেহেরের ভাগ্যে জোটানোর জন্য। ইনশিতাকে হলুদ ছোঁয়ানোর সময় জেহের এক অকল্পনীয় কাজ করে বসলো। সে নিজেই হলুদ নিয়ে সবার আগে ইনশিতার গালে ছুঁয়ে দিল। ইনশিতার তখন লজ্জায় মরিমরি অবস্থা। চারিদিকে ক্যামেরা, মানুষজনের চোখ তখন তাদের দিকে। এর মাঝে জেহেরের এই কাজ। ইনশিতা পারে না, দৌড়ে পৃথিবীর বাইরে চলে যায়। ইনশিতাকে যখন সকলে হলুদ ছোঁয়াবে তখন জেহের একদম ঘুরে বসেছিল ইনশিতার দিকে। জেহেরের এমন কাজে সকলে হাসে। ইনশিতার জান যায় তখন, কেমন বেহায়ার মতো তার দিকে ফিরে আছে। তবে জেহের কাউকে পরোয়া করে না। সে যারা যারা হলুদ দেয় তাদের সকলের আঙ্গুলের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। ইনশিতার গালে মাত্র একটি আঙ্গুল দিয়ে হলুদ ছোঁয়ানোর আদেশ দেয় সে। শুধুমাত্র একবার করে এক আঙ্গুল দিয়ে যাতে হলুদ ছোঁয়ায় সেটাই লক্ষ্য রেখেছে জেহের। তবে ইনশিতার বাবা ছাড়া আর কোনো পুরুষদের ইনশিতাকে হলুদ ছোঁয়াতে দেয় না সে, এমনকি ছোট বাচ্চাদেরকেও না। সকলের আঙ্গুল ইনশিতার গালে লাগলেই জেহের ভেতরে ভেতরে রাগে ফেটে যায়, যার কারণে তার মুখমণ্ডল পুরো লাল হয়ে আছে, তবুও কিছু বলছে না। হলুদ পর্ব শেষ হলে ইনশিতা একটা রুমে চলে যায়। নয়নিকা ইনশিতার পাশে রুমে ঢুকে। নয়নিকাকে রেগে যেতে দেখে ইনশিতা জিজ্ঞেস করে, কিরে তুই এমন রেগে আছিস কেন? কেউ কিছু বলেছে? নয়নিকা রাগে ফেটে পড়ে। তোর ওই জেহেরের জন্য আমার সব ইচ্ছা শেষ হয়ে গেছে। শালার বাচ্চা শালাই এমন কেন? আমার তোর বিয়ে নিয়ে অনেক ইচ্ছা ছিল। ভাবছিলাম হলুদের সময় তোর পুরো চেহারা মেখে হলুদ লাগামু, তোর নিয়ে ডান্স দিমু, কিন্তু তোর ওই পেয়ারের স্বামী তো এসব কিছুই করতে দিচ্ছিল না। তোর এক আঙ্গুল দিয়া হলুদ ছোঁয়াতে হয়েছে, তাও আবার একবার একা গালি দিতে বলছে। নাচ গানে তোরে যাইতেই দেয় নাই, এটা কোনো কথা? কি কুচুর একটা স্বামী পাইছস তুই। উফ, গালি দিস না তো। আমি আর কি করব, এমনি যেটুকু করছে সেটাও অনেক কষ্টে রাজি করিয়েছি। আমারও তো অনেক ইচ্ছা ছিল নিজের হলুদে সেই নাচমু, সকলেও হলুদ মাখাইয়া ফেলমু, কিন্তু এসব আর হইলই বা কই। নয়নিকা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দেখিস ওই জেহের তোর জীবনটারে জাহান্নাম বানাই দেবে, হলফ করে বলতে পারি। ইনশিতার চোখ মুহূর্তেই ছলছল হয়ে গেল। নয়নিকা তা দেখে দমে গেল। আশ্বস্ত করতে বলল, আরে আমার সিরিয়াসলি নিস কেন? এগুলো কিছুই হবে না, আমি তো দুষ্টুমি করলাম। ইনশিতার চোখের পানি মুছে বিষাদের হাসি হাসল। এটা একদম সত্যি, বাবাও বলেছে এই কথাটা। জেহের আসলেই জাহান্নাম বানিয়ে দেবে আমার জীবনটা, এটা আমি নিজেও জানি, কিন্তু কিছু করার নেই। আর ও হুমকি দিয়েছে আমার বাবাকে, আমার সাথে বিয়ে না দিলে জেহের বাবাকে মেরে ফেলবে বলেছে। নয়নিকা বিস্ফারিত চোখে তাকালো। কি বলিস? সত্যি এটা বলেছে। তাদের কথাবার্তার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ আসলো। ইনশিতা গিয়ে দরজা খুলতেই ও দূর সম্পর্কের কিছু কাজিন ঢুকে পড়ল। তাদের সাথে খোশ গল্পে মেতে উঠল সে। এক কাজিনের ছোট্ট একটা মেয়ে আছে, তোয়া নাম, 2.5 বছরের। মেয়েটি এত কিউট গোলুমোলু, ইনশিতার খুব ভালো লাগলো মেয়েটিকে। কিছুক্ষণের মধ্যেই তোয়া আর ইনশিতার মধ্যে ভাব জমে গেল। তোয়ার আদো আদো গলায় কথা বলা শুনে ইনশিতা হাসতে হাসতে গড়িয়ে পড়ে। তোয়া ইনশিতার গলা জড়িয়ে ধরে বলে, তুমি অনেক সুন্দর। ইনশিতা হেসে নিজেও ওর মতো করে বলে, সত্যি সত্যি, আমার থেকেও সুন্দর। ইনশিতা আলতো হাতে গাল টেনে ধরল, আদুরে গলায় বলল, ওলে আমার গুরু মুলু রে। বলেই সারা মুখে চুমু দিতে লাগলো। তার দেখা দেখি তোয়াও নিজের ছোট ছোট হাতে ইনশিতার মুখ ধরে চুমু দিতে লাগলো।
বলতে গেলে লালায় ভরিয়ে দিচ্ছিল মুখটা। তবুও কিছু বলল না ইনশিতা, উল্টো হাসতে লাগলো। এই দৃশ্য দেখে সবাই হাসলেও অদূরে কেউ একজন ঘাড় কাত করে রাগে ফুঁসছে। সেটা আর কেউ নয়, জেহের। সে মাত্রই এসেছিল ইনশিতার কাছে, আর এসেই দেখল যেখানে সে বাচ্চাদেরকেও দূরে রেখেছিল হলুদের সময়, সেখানে একটা বাচ্চা তাকে চুমু খাচ্ছে। জেহের গিয়ে প্রথমে সবাইকে বলল চলে যেতে। রাগী কণ্ঠের আওয়াজে সকলে সুরসুর করে চলে গেল, একমাত্র নয়নিকা আর তোয়া বাদে। জেহের একবার শান্ত দৃষ্টিতে চেয়ে রইল নয়নিকার দিকে। সে দৃষ্টি দেখে নয়নিকা এক দৌড়ে রুমের বাইরে। জাহের এবার রোজের কোলে থাকা তোয়ার দিকে তাকালো। তোয়া ইনশিতার ঘাড়ে মাথা দিয়ে চুল নিয়ে খেলছে। জেহের হালকা হেসে তোয়ার হাত ধরল। আপনাকে কি কোলে করে দিয়ে আসতে হবে ম্যাডাম? ইনশিতা নিজেই বলল। ও কোথাও যাবে না, এখন আমার সাথেই থাকবে। জেহের একবার ইনশিতার দিকে তাকালো। এখনো গায়ে হলুদের সাজে রয়েছে সে। জেহের ভালো করে উপর থেকে নিচে একবার চোখ বোলালো। তা দেখে ইনশিতা বিব্রত বোধ করলো। বিব্রত পরিস্থিতি থেকে রক্ষা পেতে জেহেরের কোলে তোয়াকে দিয়ে দিল ইনশিতা। আমি গিয়ে চেঞ্জ করে আসছি, আপনি ওকে একটু রাখুন বলে দ্রুত জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জেহের ইনশিতার যাওয়ার পানে একবার তাকিয়ে তোয়ার দিকে তাকালো, বলল, তোমার নাম কি বেবি? তোয়া চোখ মুখ কুচকে আছে, বোধহয় অচেনা কারো কোলে উঠতে ভালো লাগে না তার। উত্তর না দিয়ে বলল, আমি ওই আন্টির কাছে যাবো। ওই আন্টি তো এখন ব্যস্ত আছে বাবু, আমি তোমার আঙ্কেল। আঙ্কেলের কাছে থাকতে প্রবলেম কোথায়? বলেই তোয়ার গালে আস্তে চিমটি দিল। এরকম কথা বলতে বলতে জেহের তোয়ার গালে আরো অনেক চিমটি কাটলো, তাও আস্তে। তারপর শেষবার খুব জোরে চিমটি দিয়ে ফেললো। ইচ্ছে করেই দিয়েছে জেহের। মেয়েটা তখন তার রোজকে চুমু দেওয়ার ফল এটা। কিন্তু এই জেহেরকে কে বোঝাবে যে বাচ্চারা কিছু জেনে বুঝে করে না, তারা যা করে সব অনুকরণ। তবে জেহের সেগুলো বুঝতে চায় না, বুঝবেই বা কিভাবে? পাগলরা কি অত কিছু বোঝে নাকি? চোখ মুখ লাল হয়ে গেছে জেহেরের। ইচ্ছে করছে মেয়েটিকে ছুঁড়ে কয়েকটা আছাড় দেয়। সেটা না পেরে চিমটি দিল অনেক। ব্যথা পেয়ে তো কেঁদে উঠল। হাসলো জেহের, শাস্তি দিতে পারার তৃপ্তির হাসি। ইনশিতা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঘরে জেহের আর তোয়া নেই, বেলকুনিতেও নেই। চিন্তা হতে লাগলো ইনশিতার, কোথায় গেল হঠাৎ। তখনই জেহের তোয়াকে কোলে নিয়ে রুমে ঢুকে। ইনশিতা দেখলো তোয়ার হাতে বড় চকলেট, অথচ চোখ মুখ দেখে মনে হয় কেঁদেছে অনেক। জেহের হাসি হাসি মুখ করে ইনশিতার দিকে এগোলো। ইনশিতার কাছে আসতেই তোয়া ইনশিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ইনশিতা বলল, তোয়া কেঁদেছে কেন? জেহের অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো তোয়ার মুখ ধুয়ে এনেছিল, তাও ইনশিতা বুঝে গেল। আমতা আমতা করেই বলল, আসলে বাচ্চারা চকলেট খাওয়ার জন্য কান্না করছিল, তাই নিচে নিয়ে গেছিলাম চকলেট কিনে দিতে। ও। জেহেরের ফোন আসায় সে বেলকনিতে চলে গেল। ইনশিতাও তোয়াকে নিয়ে বেডে বসলো। ইনশিতা খেয়াল করলো তোয়া দুই গাল অসম্ভব রকমের লাল হয়ে আছে। এ কি তোয়া, তোমার গাল লাল হয়ে আছে কেন? তোয়া তখন চকলেট খেতে ব্যস্ত। কাদার পর জেহের চকলেট কিনে দিয়েছিল যাতে আর কান্না না করে। বাচ্চা মানুষ, চকলেট পেয়ে কান্না থামিয়ে দিয়েছিল। তোয়া আদো আদো গলায় বলল, আঙ্কেল চিমটি দিয়েছে আমাকে। কেন? তোয়া ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল, হয়তো উত্তর খুঁজছে। সে তো নিজেই জানে না কেন সে জেহেরের ক্রোধের শিকার হয়েছিল। ইনশিতা ভাবলো, আদর করে চিমটি দিলে কখনো এমন লাল হওয়ার কথা না। আর নখের আজ কিছুটা বোঝা যাচ্ছে। জেহের তো কখনো কাউকে কারণ ছাড়া কষ্ট দেয় না। নয়নিকা আর রাফিদকে টাচ করার জন্য শাস্তি দিয়েছে, তাহলে এই বাচ্চাটিকে? আর জেহের বাচ্চাদেরকেও ইনশিতার কাছে আসতে দেয় না। ইনশিতা ভাবতে লাগলো, তোয়ার ওপর কেন রাখলো জেহের? এটা যে জেহেরের ইচ্ছাকৃত কাজ সেটা সে ভালো করেই বুঝলো। জেহের বেলকনি থেকে এসে একদম ইনশিতার কাছে চলে আসে। ইনশিতার গলায় ঠোঁটে পানি ছিটে। তা দেখে জেহেরের নেশা ধরে গেল। জেহের পেছনে এক হাত নিয়ে ইনশিতাকে দাঁড় করিয়ে কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। ঠোঁটে হাত দিতে যাবে, তখন ইনশিতা কঠোর কণ্ঠে বলল, আপনি তোয়াকে চিমটি কেটেছেন কেন? বাচ্চাটির কি অপরাধ ছিল? জেহেরের মেজাজ গরম হয়ে গেল। একে তো রোমান্টিক মুড নষ্ট করায়, আর দ্বিতীয়ত কোথাকার কোন বাচ্চার জন্য তার কাছ থেকে কৈফিয়ত চাওয়ায়। তবুও শান্ত স্বরে বলল, ওটা জাস্ট আদর করে চিমটে কেটেছি। কোনটায় আদর মেশানো আর কোনটায় রাগ মেশানো সেটা আমাকে বোঝাতে আসবেন না। আমি বললাম তো। ইনশিতা চেঁচিয়ে বলল, জবাব দিন শুধু। আপনি ওর ওপর রেগেই এমন করেছেন, তাই না? জেহের ঘাড় কাত করলো, চোখে অগ্নি বর্ষণ হচ্ছে যেন। বাঁকা হেসে ইনশিতাকে ঘুরিয়ে ইনশিতার কাঁধে থুতনি রাখলো। ইনশিতা ছাড়ানোর চেষ্টা করতেই আরো জোরে চেপে ধরলো। ইনশিতার কাঁধে মাথা হেলিয়ে শান্ত স্বরে বলে, এই জন্যই তোমাকে এত এত ভালোবাসি। কি সুন্দর করে ধরে ফেললে। তোমার ব্রেন ভালো বলতে হয়, সব কিছু বুঝে যাও। কিন্তু রোজ
সবসময় এত বেশি বোঝাটা কিন্তু ভালো নয়। কিছু কিছু সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে চুপ থাকতে হয়। কিন্তু তুমি তো তুমি, তাই না? একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। ওকে ওকে, রাগ করো না সোনা। আমি এই বাচ্চাটার উপর কেন রেগে আছি জানো? বিকজ সে কিসড ইউ। আর আমি ছাড়া তোমাকে কিস তো দূরে থাক, আবার অনুমতি ছাড়া টাচ করলেই হাত করিয়ে দেবো। ইনশিতা বিস্মিত হয়ে রাগী গলায় বলল, ও একটা বাচ্চা জেহের, একটা বাচ্চার ওপর এমন আচরণ অন্তত আপনার থেকে প্রত্যাশা করিনি। বাচ্চারা তো কত কিছুই করে, আর ওরা তো আর জেনে বুঝে কিছুই করে না, তাই না? আপনার বোঝা উচিত ছিল